হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আজকে প্রভাসের জন্মদিন, সেই উপলক্ষে তার যে আপকামিং দুটো ছবি ফজি এবং স্পিরিট, এই দুটো ছবি থেকে দুটো প্রমোশনাল কন্টেন্ট এসছে। ফজি থেকে সকালবেলা একটা পোস্টার চলে এসেছিল ফজি টিমের তরফ থেকে। মাইত্রী মুভি মেকার্স তারা একটা পোস্টার রিভিল করেছিল এবং কিছুক্ষণ আগে সন্দীপ রেড্ডি বাংলার আপকামিং ছবি স্পিরিট, যাতে প্রভাস রয়েছে, তো সেখান থেকে একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের এসছে। অ্যানিমেলের ক্ষেত্রে এই জিনিসটা একটা অডিও টিজার টাইপের, সেখানে কোনো ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট অ্যাক্টরের ভয়েস শুনতে পাচ্ছি। এরকম টিজার অ্যানিমেলের ক্ষেত্রে ড্রপ করা হয়েছিল, সেম জিনিসটা স্পিরিটের ক্ষেত্রেও করা হয়েছে। এই দুটো নিয়ে মূলত এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো। তো সব থেকে প্রথমে হ্যাপি বার্থডে প্রভাস। প্রভাসের বহু ছবি, মানে সব ছবি দেখেছি এবং খুবই ভালো তাকে লাগে আমার। তো সে সামনের দিনে আরো ভালো ছবি করুক, ইন্ডিয়ার সব থেকে বড় সুপারস্টার, বিশাল ফ্যান ফলোয়িং। তো সামনের দিনে সেটাকে আরো মাল্টিপ্লাই করুক, নেক্সট লেভেলে নিয়ে যাক, এটাই আশা করব। এবার যদি আমরা ফজির এটা নিয়ে, পোস্টারটা নিয়ে কথা বলি, জেনারেলি দেখবেন ফজির যে স্পেলিং হয়, মানে সোলজার মানে তো ফজি, ফজি স্পেলিং এ কিন্তু জে থাকে, এখানে জেডটাকে বেশি করে হাইলাইট করা হয়েছে এবং সেটা কিন্তু এমনি এমনি নয়। পোস্টারটার মধ্যে আপনারা যদি দেখেন ভালো করে, দেখবেন অনেক কিছু লেখা রয়েছে, হিন্দিতে কিছু লেখা আছে, তার সাথে ইংলিশেও লেখা আছে এবং কিছু মানে নাম্বারস লেখা আছে। তো নাম্বারস গুলো মাইট বি হয়তো কোনো কোড বা কিছু হতে পারে, বা কোনো কোঅর্ডিনেটস বা কিছু হতে পারে। আর অপারেশন জি কিন্তু পরিষ্কার করে ওখানে লেখা আছে, অপারেশন জেড এরকম ভাবে লেখা আছে। তো মাইট বি এই জেডটার একটা সিগনিফিকেন্স আছে। এবার যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় দেখাচ্ছে, আইএন এর একটা কানেকশন আছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের কানেকশন আছে, এগুলো আমরা আপডেটস পেয়েছিলাম। তো মাইট বি আপনারা জানেন যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু গিয়েছিলেন হিটলারের কাছে এবং নাজিদের সাথে দেখা করেছিলেন, এবং তারপরে তো সেই জন্য মাইট বি হয়তো নাজি কোনো একটা কানেকশন থাকতে পারে, এবং সেই জন্য অপারেশন জি, এবং সেইখান থেকে ওই জেডটার সিগনিফিকেন্স আছে কিনা, এবং সেই জন্য ফজি না বলে ফজি বলছে, সেটা তোমরা ছবি আসলে তবেই বুঝতে পারবো। বাট ওই জেডটার কিছু একটা সিগনিফিকেন্স আছে, এমনি এমনি তারা স্পেলিংটা চেঞ্জ করেনি বলে আমার মনে হচ্ছে। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের একটা পতাকা আছে যেটা পুড়ে যাচ্ছে, তো তার মানে আমরা বুঝতে পারছি ব্রিটিশদের বিরুদ্ধে একটা ফাইট থাকতে চলেছে। আর প্রভাসের লুকটা আমরা দেখতে পাচ্ছি, সে যে এভাবে টার্ন করে তাকায় সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার প্রভাসকে যে এক্সাক্ট যে লুকটা দেওয়া হয়েছে, তাকে জাস্ট একটা গোপ দেওয়া হয়েছে আর হালকা মানে বিয়ার্ড আর কি একটা। তো এই লুকটা অনেকটা আর কি তার প্রথম দিকে যে ছবি আর্লি 2000 এর যে ছবি রাঘবেন্দ্র বলে একটা ছবি করেছিল, তার পরবর্তীতে আমাদের ছত্রপতি, আমাদের এস রাজামৌলির সাথে, এই ছবিগুলোর ক্ষেত্রে তার যে লুকটা ছিল, সেই লুকটা কোথাও গিয়ে কিন্তু এই পোস্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা প্রভাসের আর কি একটা মানে আর্লি যখন সে কেরিয়ার শুরু করেছিল সেই সময়কার যে লুক যেরকম হতো, সেরকম একটা লুক কোথাও গিয়ে দেখতে পাচ্ছি আর কি। সেটা বেশ ভালো লাগছে প্রভাসকে এই লুকটাতে। আর যেগুলো বললাম, যেগুলো আমরা পোস্টার লেভেলে আর কি লক্ষ্য করতে পেরেছি, আমি খুব একটা ডিকোডিং করতে পারিনি, আমি বারবার দেখছিলাম পোস্টারটা সকাল থেকে, বাট প্রচুর যে দারুণ কিছু ইনফরমেশন পেয়ে গেছি সেটা বলতে পারবো না। সিম্পলি রাখা হয়েছে প্রভাসের যে অ্যাটিটিউডটা কিরকম হবে সেটা দেখানো হচ্ছে, এবং ওই জেডটার উপর একটু সিগনিফিকেন্স করা হয়েছে। তো দেখা যাক ছবির মধ্যে ওটা আদৌ গুরুত্বপূর্ণ নাকি নিউমারোলজির কারণে আর কি ওটাকে জাস্ট একটা ওয়ার্ডটাকে ওরকম ভাবে দিয়েছে। কারণ আপনারা জানেন যে ফিল্ম লাইনে আর কি প্রডিউসাররা এই ধরনের জিনিসপত্র বিলিভ করে, যে নামের মধ্যে একটা এক্সট্রা আর ইত্যাদি এরকম জিনিসপত্র করলে আর কি ছবি চলে যায়, তো সেই কারণে করা হয়েছে কিনা সেটা দেখা যাচ্ছে, এটা ছবি আসলে বোঝা যাবে। এটা ছিল হচ্ছে ফজির পোস্টার নিয়ে। এবার যে ছবিটা নিয়ে আমি কোয়াইট এক্সাইটেড, সেটা হচ্ছে স্পিরিটের অ্যানাউন্সমেন্ট টিজার, অডিও টিজার, যেরকম অ্যানিমালের ক্ষেত্রে করছিল। দেখুন এই টিজারটা থেকে আমরা গল্প সম্পর্কে যে আইডিয়াটা পাচ্ছি, যে প্রভাসের যে ক্যারেক্টারটা, সে একজন অনেস্ট পুলিশ অফিসার ছিল, বাট রুলস ফলো করে না, ঠিক আছে। মানে একটা তার অ্যাগ্রেসিভ ব্যাপার আছে, সেটা দিয়ে সে ডিউটি করে, এবং সেই কারণে তাকে বিভিন্ন সময় হার্ডেলস ফেস করতে হয়েছে তার প্রফেশনাল কেরিয়ারে, এবং একটা সময় সে টার্মিনেটও হয়েছিল। এখন এই মুহূর্তে যেখান থেকে এই টিজারটা শুরু হয়েছে, তাকে জেলে আসতে হয়েছে, এবং জেলার হচ্ছে প্রকাশ রাজ, যে এর ব্যাপারে অলরেডি জানে এবং একে একেবারে পছন্দ করে না। এবার প্রভাস যখন ঢুকছে, তাকে আর কি বলছে যে এটা ওর প্যারেড গ্রাউন্ড নয়, ওকে তাড়াতাড়ি নিয়ে যাও, জামা কাপড় খোলাও, মেডিকেল টেস্ট করো, এই ধরনের জিনিসপত্র প্রকাশ রাজ বলছে। আর প্রকাশ রাজকে আরেকজন বলছে যে আইপিএস অফিসার, ঠিক আছে, নিজের ব্যাচ টপার। প্রভাসের ব্যাপারে কিন্তু বিভিন্ন ইনফরমেশন আমরা জানতে পারছি আর কি। একদিকে জানতে পারছি তার যে অ্যাটিটিউডটা, সেটা একটা রাগী অ্যাটিটিউড, মানে একটা নো ননসেন্স কপ, এই ব্যাপারটাও বুঝতে পারছি, এবং তার সাথে তার কি গুণ রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রকাশ রাজ তাকে হ্যাটা করছে এবং একটা ক্রিমিনাল হিসেবেই ট্রিট করছে, তাকে বলছে যে তাকে ক্রিমিনালের ড্রেসই পরাও, কারণ আমি আমার কম্পাউন্ডের মধ্যে ইদার খাঁকি দেখতে চাই আর নাহলে কয়েদি দেখতে চাই, এই জিনিসপত্রগুলো বলছে। এবং তারপরে ফাইনালি প্রভাসের ডায়লগ আসে শেষে, যে আমার ছোটবেলা থেকে একটাই ব্যাড হ্যাবিট আছে, এবং তারপরে স্পিরিট নামটা ভেসে আসে আর কি। তো আমরা এখান থেকে এই গল্পটা সম্পর্কে বুঝতে পারছি, অনেস্ট পুলিশ অফিসার,
যার একটা অ্যাটিটিউড আছে, রুলস অ্যান্ড রেগুলেশন মানে না, নিজের অনুযায়ী কাজ করে, ল অ্যান্ড অর্ডার ব্রেক করে, এবং সেটার জন্য সে ব্যাকল্যাশ ফেস করে প্রফেশনাল কেরিয়ারে। একটা পয়েন্টের পরে সে ক্যারেক্টারটা জেলে আসবে এবং সেখানে প্রকাশ রাজ জেলার, তার সাথে ইন্টারাকশন ইত্যাদি হবে এবং সেখানে তাকে বাজেভাবে ট্রিট করা হবে। হয়তো পরবর্তীকালে প্রকাশ রাজের এর ব্যাপারে আইডিয়া ইত্যাদি চেঞ্জও হতে পারে। আর এছাড়া স্টারকাস্ট সম্পর্কে আমরা জানতে পারছি তৃপ্তি দিমরি থাকতে চলেছে, কাঞ্চনা, প্রকাশ রাজ, বিবেক ওবরয়ের কথা মানে শুনেছিলাম আমরা, আপডেট উঠে এসেছিল, তো সেও থাকতে চলেছে এই ছবির মধ্যে। তো এই স্টারকাস্টের সম্পর্কে জানছি। ডনলির ব্যাপারে এখনো কিছু বলা হয়নি এবং আরো আমরা স্টারকাস্টের ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট পেয়েছি স্পিরিটের থেকে, সেগুলো এখানে দেখানো হয়নি। তো ওটা তো আর কি মানে এক্সটেন্ডেড কাস্ট, সেকেন্ডারি কাস্ট যেটাকে আমরা বলি, বাট প্রাইমারি যে কাস্ট যারা একদম মেন কি ক্যারেক্টার সেগুলোকে কিন্তু এখানে নাম দেখিয়ে দিয়েছে, এটা করেছে। এবার টিজারটা লাগলো কেমন দেখুন, ইনফরমেশন তো পাচ্ছি আমরা। অনেস্টলি স্পিকিং, সন্দীপ রেড্ডি বাঙ্গার একটা ইউএসপি আছে, সেটা আপনারা যদি অর্জুন রেড্ডি, কবির সিং তো অর্জুন রেড্ডি রিমেক ছিল, আর অ্যানিমাল দুটো ছবির ক্ষেত্রেই দেখবেন প্রথম যে গ্লিমসটা ড্রপ করে, সেটা যাই হোক, মোশন পোস্টার হোক যাই হোক, সেটা এমন একটা ইম্প্যাক্ট হয়, সেটা বাকিদের থেকে 10টা জিনিসের থেকে আলাদা হয়। ঠিক আছে, তার বিজিএম বলুন, তার লুক অ্যান্ড ফিল বলুন, কিছু না কিছু ও ডিফারেন্ট করে, হাটকে করে, যেটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমাদেরকে ইম্প্যাক্ট করে। আপনারা যদি অর্জুন রেড্ডির প্রথম যে বিজিএমটা ডিজাইন করেছিল, ওই যে মিউজিকটা ছিল, আউটস্ট্যান্ডিং, মানে আপনি প্রথমবার শুনলেই এত ইনফেকশিয়াস, আপনার কানে বসে যাবে। ঠিক আছে, ওই যে মিউজিকটা। এবার সেম অ্যানিমালের ক্ষেত্রে যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, আমার মনে আছে নিউ ইয়ারের দিনকে এসেছিল, একদম 1 জানুয়ারিতে এসেছিল আর কি। তো সেখানে যে বিজিএমটা ছিল, হুইসেল যে বিজিএমটা, যেটা আমরা অ্যানিমাল সিনেমাতেও শুনতে হয়, টু 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 টু, এবং সেটা ইন্টেন্সিটিটা বাড়ছে এবং তার সাথে রণবীর কাপুরের ওরকম একটা ভয়েস ওভার, তাতে যে ম্যাডনেসটা ছিল, ডায়লগের মধ্যে যে ম্যাডনেসটা ছিল, রণবীর কাপুরের ভয়েসটার মধ্যে একটা যে ম্যাডনেস ছিল, এবং তার সাথে বিজিএমটা যেভাবে অ্যাম্পলিফাই করতে নেক্সট লেভেলে চলে গেছিল, সেই যে ইম্প্যাক্টটা ছিল, সেটা স্পিরিটের এই অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু দিতে পারে না। ঠিক আছে, এখানে একটা মাউথ অর্গান দিয়ে একটা মিউজিক তৈরি করা হয়েছে। এবার দেখুন, এখানে ছবিটা যেহেতু এই ক্যারেক্টারটাকে দেখা যায় ডাউন অ্যান্ড আউট, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি টিজারটার মধ্যে যে এই লোকটা জেলে এসছে, এর কেরিয়ার একটু শেষের দিকে, ডাউনফল ইত্যাদি, তাই জন্য এখানে কিন্তু মিউজিকটা কোনো আপলিফমেন্ট নেই। ঠিক আছে, এটা একটা প্যাথোস, একটা দুঃখ, সেই জিনিসটাকে কিন্তু মাউথ অর্গানের মিউজিকটাকে সেরকমভাবেই ডিজাইন করেছে, সেটার কোনো প্রবলেম নেই। কিন্তু কোথাও গিয়ে না, মাউথ অর্গানের যে মিউজিকটা আমরা শুনতে পাচ্ছি, সেটার মধ্যে ওই কোনো এজ নেই, যেটা কবির সিং এর মিউজিকের বা অ্যানিমালের মিউজিকের মধ্যে ছিল, যেটা মানে প্রথমবার শুনলেই আপনার কানে বসে যাবে, সেই ব্যাপারটা কিন্তু নেই, প্রথম কথা। তার সাথে মিউজিকটাকে নিয়ে সেই যে দুর্দান্ত খেলা হয়েছে, যখন ফাইনালি স্পিরিট নামটা আসছে, সেখানে মিউজিকটা অফ করে দিয়েছে, বাট ওই ইম্প্যাক্টটা নেই। অ্যানিমাল টাইটেলটা যখন আসছিল, তখন যে মিউজিকটা একদম ক্রেসেন্ডোতে চলে গেছিল, সেটা যে ইম্প্যাক্টটা ছিল, সেটা কিন্তু এখানে স্পিরিটের টাইটেলটা যখন আসে, সেটা আসে না। ঠিক আছে, প্লাস তারপরে যদি সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলো, সেটা হচ্ছে ডায়লগস। ঠিক আছে, তো ওখানে তো খালি হিন্দিতেই ছিল অ্যানিমালের ক্ষেত্রে, এবার এখানে ডাব করানো হয়েছে, তেলেগু, তামিল সবেতে আসছে। এবার তেলেগুটা যেহেতু মেন ল্যাঙ্গুয়েজ এই ছবিটার ক্ষেত্রে, তেলেগুতে যদি আপনি প্রকাশ রাজের ডায়লগস গুলো শোনেন, সেটার ইম্প্যাক্টটা অনেক বেশি। হিন্দিতে প্রকাশ রাজ নিজেই নিজের ভয়েস দিয়েছে, বাট হিন্দিতে তার ডায়লগ ডেলিভারিতে সেই ইম্প্যাক্টটা কিন্তু তেলেগুর থেকে কম। এটা আপনারা যদি দুটো টিজারকে পাশাপাশি চালিয়ে শোনেন, তাহলেই পরিষ্কার বুঝে যাবে। আর প্রভাসের ডায়লগটা যেভাবে আসছে, সেটা হিন্দিতে তো ডেফিনেটলি একটু উইক আছে, বাট তেলেগুতে প্রভাসের ওটা মাদার টাং, সেখানেও কিন্তু যে খুব ইম্প্যাক্টফুল লাইনটা দেওয়া হয়েছে, ডায়লগটা যে দেওয়া হয়েছে, সেটা যে প্রচন্ড ইম্প্যাক্টফুল, সেটা কিন্তু নয়। মানে যেটা এর ক্ষেত্রে ছিল, মানে অ্যানিমালের ক্ষেত্রে ছিল, আমি সন্দীপ রেড্ডি বাঙ্গারি প্রিভিয়াস কাজের সাথে তুলনা করছি, সেখানে ডায়লগসগুলোর যে ম্যাডনেসটা, ওই যেটা বলছিলাম যে ক্যারেক্টারের ম্যাডনেসটা কিরকম হবে বা ছবিটার এসেন্সটা কিরকম হবে, সেটা যেরকম বলছিল, এখানে কিন্তু ডায়লগটা সেটাকে ক্যাপচার করতে পারেনি, সেই লেভেলে ডায়লগ রাইটিং ইত্যাদি হয়নি। তো কোথাও গিয়ে মনে হচ্ছে একটু হয়তো তাড়াহুড়ো করে কাজটা মানে করা হয়েছে, মাইট বি এটা যে প্রভাসের জন্মদিন, কিছু এটা ফ্যান্সদের জন্য দিতে হবে বলে তৈরি করা হয়েছে। তো ডায়লগগুলো সেই লেভেলে ইম্প্যাক্টফুল নয়, মিউজিকের কাজটা অতটা বললাম ভালো নয়, এবং প্রভাসের ডায়লগ ডেলিভারি ইত্যাদি। তো এই সেম লেভেল অফ ইম্প্যাক্ট যেটা একটা অ্যানিমালের টিজার করতে পেরেছিল, বা কবির সিং বা অর্জুন রেড্ডির ক্ষেত্রে এরকম কিছু আসেনি, মানে ভয়েস অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের আসেনি। বাট প্রথম যে একটা মোশন পোস্টার এসেছিল কবির সিং এর ক্ষেত্রে, সেখানে ওই বিজিএমটা ওটা ইউজ করেছিল, সেই বিজিএমটা কিন্তু দুর্দান্তভাবে কোথাও গিয়ে রেজোনেট করেছিল, যেটা অর্জুন রেড্ডির ক্ষেত্রে 2017তেও করেছিল। তো সেইটা কিন্তু নেই এখানে, সেই ইম্প্যাক্টটা মিসিং। এবার দেখা যাক এবারে
সন্দীপ রেড্ডি বাঙ্গা হয়তো নিজের ট্রিটমেন্টটা পুরো চেঞ্জ করছেন, সে হয়তো শক করতে চায় না, একটু কনভেনশনাল স্টোরি বলতে চায়। দেখা যাক সেটা কি করে, সে কি বানায়। সে খুবই আনপ্রেডিক্টেবল একটা মানুষ এজ এ ডিরেক্টর। সে যে কাজগুলো করে সেটা রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করে। তো দেখা যাক সেটা করে নাকি প্রভাসকে নিয়ে করছে তো কনভেনশনাল কিছু করে, সেটা দেখা যাক কি করে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। স্পিরিট তো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড। বাট এই টিজারটার থেকে যে এক্সপেকটেশন ছিল, যখন আমরা শুনেছিলাম যে এটারও একটা অডিও টিজার এরকম আসবে অ্যানিমালের মতো, সে যে ইম্প্যাক্ট আমি এক্সপেক্ট করেছিলাম সেটা আমি পাইনি। সো এটা ছিল অনেস্ট ওপিনিয়ন। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।